হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের অস্থিত পৃথিবী এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রশ্ন: পাত কি? পাত সংস্থান তত্ত্বটি আলোচনা করো। তো এই যে প্রশ্নটা তোমরা দেখছো, তোমরা পরীক্ষায় কিন্তু এটা বহুবার দেখবে, বহু স্কুলে আসে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এবং তার থেকেও বড় কথা, এই বড় প্রশ্নের ওপর ভিত্তি করে প্রচুর ছোট প্রশ্ন হয়। তাই আমার আলোচনাটা একদম শুরু থেকে শেষ অবধি পুরোটা শুনবে, কোথাও স্কিপ করবে না। পৃথিবীর উপরিভাগ ভূত্বক একটি অখণ্ড কঠিন অংশ নয়। এটা কতগুলো বিশাল আকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত। আমরা কি দেখি? আমরা একটা সারফেস, মাটির ওপর দাঁড়িয়ে আছি। মাটিটা বেশ শক্ত। যখন আমরা গাছ বসাই বা কোনো মাটির কাজ হয় তখন আমরা দেখি যে বাড়িতে কোথাও হয়তো বাড়ি নির্মাণ হচ্ছে, আমরা কি দেখি? বড় বড় মেশিন এনে মাটি খোঁড়া হয়। তো এটাও বেশ কঠিন একটা বড় সারফেস, কিন্তু এটা কিন্তু একটা গোটা সারফেস নয়, মানে সারা পৃথিবী জুড়ে একটা বেশ চাদরের মতন এরম পাতা। ব্যাপারটা কিন্তু এরকম না, এটা অনেকগুলো টুকরো আশেপাশে ঘুরছে, যাদের কোনোটাতে আমরা আছি, কোনোটাতে অন্য কোনো দেশ আছে। এইভাবেই কিন্তু এই কঠিন অংশগুলো রয়েছে। এই যে কঠিন অংশগুলো, এদেরকেই আমরা ভূগোলের ভাষায় বলি পাত, বা ইংরেজিতে যাকে বলে প্লেট। এই প্লেটগুলোকে নিয়ে অনেক কিছু ঘটে। প্লেটের জন্য আশেপাশে আমরা বিভিন্ন রকম ভূপ্রাকৃতিক বিপর্যয় দেখি, আবার বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হতে দেখি, ধ্বংস হতে দেখি। তো এই পাত সংস্থান তত্ত্ব তাই আমাদের সিলেবাস বলো, ভূগোলের মধ্যে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এই পাতগুলো গড়ে 70 থেকে 100 কিমি পুরু হয়, মানে বেশ মোটা, বুঝতেই পারছো। এগুলো পৃথিবীর অভ্যন্তরে থাকা অর্ধ তরল অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে। আমি শুরুতেই বলেছি এই প্রশ্নের মধ্যে তোমরা প্রচুর কোয়েশ্চেনের আনসার পাবে। যেমন ধরো, একটা প্রশ্নের আমি তোমাদের উত্তর বললাম এখানে, যে পৃথিবীর অভ্যন্তরে থাকা অর্ধ তরল কোন স্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে? অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো কীরকমভাবে পাচ্ছ। পাতগুলো মূলত দুটি উপাদান দ্বারা নির্মিত, মহাদেশীয় ভূত্বক শিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক সীমা দ্বারা গঠিত। আচ্ছা, এই শিয়াল মানে হচ্ছে সেই খ্যাঁক শিয়াল, বা মানে যে শিয়ালকে আমরা জঙ্গলে দেখি সেই শিয়াল নয়, এটা হচ্ছে SIAL। শিয়াল মিন্স সিলিকন অ্যান্ড অ্যালুমিনিয়াম, আর সীমা মিন্স সিলিকন অ্যান্ড ম্যাগনেশিয়াম। তাহলে এই যে দুটো স্তর, এই দুটো স্তর কিন্তু এই তিনটে উপাদানের ভিত্তিতে গঠিত বলেই কিন্তু এদের এরকম নামকরণ হয়েছে, মানে এদের মধ্যে এই ধরনের খনিজ বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এবার এই তত্ত্বটা কে আবিষ্কার করলো, এর ব্যাপারটা ঠিক কী? 1960-এর দশকে পিসো, মর্গ্যান, উইলসন এবং পার্কার এই তত্ত্বটিকে জনপ্রিয় করেন। মানে সকলেই এই বিষয়টাকে সমর্থন করেছিলেন যে হ্যাঁ, পৃথিবী কোনো একটা কঠিন পদার্থ দিয়ে তৈরি নয়, অনেকগুলো ছোট ছোট কঠিন ভূখণ্ড এরকম ঘুরছে। এবং নট অনলি ভূখণ্ড, মানে মহাসাগরও কিন্তু এই ধরনের প্লেটের ওপরেই ভাসছে। শুনতে একটু অবাক লাগছে, কিন্তু হ্যাঁ, এটাই ঘটছে। এই তত্ত্বের মূল বিষয় প্রথম হচ্ছে পাতগুলোর গতিশীলতা। ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমার পরিচলন স্রোতের কারণে পাতগুলো কিন্তু কখনোই স্থির থাকে না। কখনো এগুলো ধীর গতিতে একে অপরের দিকে এগিয়ে আসে, আবার কখনো একে অপরের থেকে দূরে সরে যায়, আবার আর একটাও ঘটে, পাশাপাশি চলতে থাকে প্যারালালি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এর ফলে কিন্তু অনেক রকম বিপর্যয় হয়, অনেক রকম ভূপ্রকৃতির সৃষ্টিও হয়। তো সেগুলো আমরা পরে আলোচনা করব। এর মধ্যে আরেকটা বিষয় বলে রাখি, বছরে এই গতি 2 থেকে 10 সেন্টিমিটার, মানে খুবই ধীরে ধীরে। মানে একটা বড় ভূখণ্ড সেটা মাত্র 2 সেন্টিমিটার হয়তো একটা বছরে সরলো। তার মানে বুঝতেই পারছো এদের গতিটা মন্থর, কিন্তু এরা কেউ স্থির নয়। 2. পাতের প্রকারভেদ। পৃথিবীতে প্রধানত 7টা বড় পাত আছে। ইউরেশিয়া পাত,
প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকান পাত, এরকম আরও কিছু আছে। আর 8টা মাঝারি এবং অনেকগুলি ক্ষুদ্র পাত রয়েছে। এই সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের গোটা পৃথিবীর ভূত্বক, যাকে বলি লিথোস্ফিয়ার। পাতের চলন ও সীমানা, এই যে পাত বছরে খুব ধীরে ধীরে হলেও চলন ঘটছে পাতের, তো এর ফলে ঠিক কী কী ঘটছে এবং কী ধরনের সীমানা ক্রিয়েট হচ্ছে। পাতের চলনের ওপর নির্ভর করে আমরা 3 রকম পাত দেখতে পাই। যেমন ধরো, একটা হচ্ছে দুটো ধাক্কা মারার ফলে একজন আরেকজনের তলায় ঢুকে যাচ্ছে, আর একটা হচ্ছে দূরে সরে যাচ্ছে দুটো পাতের থেকে, আর একটা হচ্ছে প্যারালালি পাশাপাশি চলছে একটা গ্যাপ বজায় রেখে। তো এই 3টের ওপর বেস করে প্রথমটাকে আমরা বলছি অভিসারী পাত সীমানা। এখানে কি দেখছি, যখন দুটো পাত একে অপরের দিকে এগিয়ে আসে এবং পাত দুটোর সংঘর্ষের ফলে একটার নিচে ঢুকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, একটা বড় সড়ো ধ্বংস হলো। সেখানে কি হয়, এইভাবে কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় এবং গভীর সমুদ্রখাত তৈরি হয়। একে কি বলা হয়, বিনাশকারী সীমানা। কেন হচ্ছে না, এই যে এর ফলে কি হলো, ওই যে অংশটা ছিল পাতের, একটা পাত তো ড্যামেজ হলো, সে তো একটার তলায় ঢুকে গেল এবং অবশ্যই আর একটা পাতও ড্যামেজ হয়েছে যার তলায় ঢুকলো, এবং তার ফলেই কিন্তু একটা নতুন ভূমিরূপ সৃষ্টি হলো ঠিকই, কিন্তু একটা ড্যামেজের ফলে হলো। তাই জন্য এটাকে কি বলছি, বিনাশকারী। এরপরে কি পাচ্ছি, অপসারী পাত সীমানা, যাকে ইংরেজিতে বলে ডাইভার্জিং বাউন্ডারি। প্রথমটা ছিল কনভার্জ, এবার পাচ্ছি ডাইভার্জ। যখন দুটো পাত একে অপরের থেকে বিপরীত দিকে সরে যায়, তাহলে কি হয়, একটা গ্যাপ তৈরি হচ্ছে। পাতগুলো তো নর্মাল হাওয়ায় ভাসছে না, ম্যাগমার ওপর ভাসছে, তাহলে যেই গ্যাপ বাড়বে নিচ থেকে কি বেরিয়ে আসবে, ম্যাগমা। নিচ থেকে ম্যাগমা বেরিয়ে এসে আবার নতুন ভূগর্ভ সৃষ্টি করবে এবং এর ফলে কি হয়, নতুন সমুদ্রের মধ্যে শৈলশিরা তৈরি করে। এই জন্য একে বলা হয় গঠনকারী সীমানা, মানে নতুন করে আবার ল্যান্ড ক্রিয়েট হলো, সেই জন্য বলছে গঠনকারী সীমানা। আর ফাইনালি যেটা রয়েছে সেটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা বা ট্রান্সফর্ম বাউন্ডারি। এখানে কি হচ্ছে, পাত কেউ কাউকে ধাক্কাও মারছে না, দূরেও সরছে না, পাশাপাশি এরা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ওরা এগিয়ে চলেছে, নর্মাল চলছে, কিন্তু কেউ কারোর সঙ্গে ধাক্কা মারছে না এবং সেখানে একটা গ্যাপ মেনটেন করছে। এইখানে কিন্তু একটা গন্ডগোল হয়। এই যে ধরো বন্ধুত্বে মাঝে মাঝে আমাদের কি হয়, ফাটল ধরে, এই কোনো একটা কিছু ছোট ইস্যু নিয়ে ঝামেলা বেঁধে গেল, ঠিক এখানেও তাই হয়। আবার ভালোবাসা হয়, তখন ঝামেলা মিটে গেল, তখন আবার নিজেরা নিজেদের মধ্যে পারস্পরিক সুন্দর সম্পর্ক মেনটেন করো তোমরা, ঠিক সেই রকম এখানেও ঘটে। এই যে পাশাপাশি চলছে একটা নিরপেক্ষ ডিস্টেন্স মেনটেন করে, এখানে কি হয়, মাঝে মাঝে কি হয়, একটার সঙ্গে সামান্য ঠোকাঠুকি লাগলেই কি হয়, ভূমিকম্প সৃষ্টি হয়। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সান আন্দ্রিয়াস চুক্তি। এই কারণে কিন্তু, এই নিরপেক্ষ পাত সীমানার কারণেই কিন্তু এই ধরনের চ্যুতি বা ভূমিকম্প মূলত দেখা যায়। আলোচনার বাকি অংশে যাব, তবে তোমাদের সাথে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8-এ পড়ছো, 3টে সাবজেক্ট খুব মন দিয়ে পড়তে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, বাকিগুলোও পড়বে। তবে এক্ষেত্রে কী হয়, একটু মুখস্থ করতে হয় এবং তোমরা স্বাভাবিকভাবেই বড় বড় মোটা সহায়িকা দেখে ভয় পেয়ে যাও, পড়তেই চাও না। এরকম করলে তো চলবে না, পড়াশোনা বাড়াতে হবে। তবে তোমাদেরকে আমরা একটা সলিউশন দিতে পারি, মানে wpporashona.com, সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, যাকে আমরা বলছি এক নজরে শর্ট নোটস। শর্ট নোটস কি, টিচাররা যেরকম নোটস লিখিয়ে দেন সেই রকমই আমরা তৈরি করেছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা খুব অল্প পাতার মধ্যেই পুরোটাকে কমপ্লিট করতে পারো, কিন্তু ভালোভাবে তৈরিও হয়, এক্সাম হলে গিয়ে দুশ্চিন্তা করতে না হয়। তো এই জিনিসটাই তোমরা পাচ্ছ মাত্র 20 পাতার মধ্যে, সম্পূর্ণ সিলেবাস। একদম ঠিক শুনছো, পুরোটা যদি ভালোভাবে পড়ে ফেলতে পারো পরীক্ষায় অসুবিধা হবে না। কি থাকছে, সমস্ত চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই পাতলা ইবুকগুলোতে অ্যাড করেছি। এই লাইন্সগুলো থেকেই কোয়েশ্চেন্স দেয়, এমসিকিউ বলো, শূন্যস্থান বলো, বা তোমাদের ছোট প্রশ্ন বলো, কিছু ক্ষেত্রে বড় প্রশ্নও বলো। তাহলে এই টপিকগুলো যদি তোমরা ভালো করে জেনে নাও, পড়ে ফেলো, তাহলে আর অসুবিধা হবে না আনসার লিখতে। তাই এখনই পারচেস করতে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। খুব কম প্রাইসে তোমরা এখন পেয়ে যাবে, অফার চলছে যদি তোমরা হোল সেট কেনো। চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, এই ইবুকগুলোর নাম যেগুলো কিনতে চাইছো। আমাদের টিম তোমাদের মেসেজ পেলেই তোমাদের হোয়াটসঅ্যাপ করবে, পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। পাত সঞ্চালনের ফলাফল। পাতগুলো গতিশীল হওয়ার কারণে ভূপৃষ্ঠে যেসব অবস্থার সৃষ্টি হয় সেগুলো এবার আমরা আলোচনা করব। একটু আগেই বললাম ভঙ্গিল পর্বত তৈরি হয়।
তো পাত সঞ্চালনের অন্যতম প্রধান ফলাফল হলো পর্বত গঠন। যখন দুটো অভিসারী একে অপরের দিকে এগিয়ে আসে তখন মধ্যবর্তী ভূখণ্ড বা সঞ্চিত পলিরাশিতে প্রচণ্ড চাপ পড়ে। সেই চাপে ওই পলিরাশি পুরো স্তূপাকারে উপরে উঠে আসে এবং কি হয়, পর্বত তৈরি হয়। এই জন্য একে বলে ভঙ্গিল পর্বত, মানে ভাঁজ খেয়ে খেয়ে তৈরি হয়েছে, যেমন আমাদের হিমালয়। তারপরেও আছে আল্পস, রকি ইত্যাদি, এগুলো সবই কিন্তু ভঙ্গিল পর্বত। আরাবল্লীও ভঙ্গিল পর্বত, ওটা প্রাচীন ভঙ্গিল, মানে বহুকাল আগে ঘটেছিল। হিমালয় বয়সে নবীন, মানে তরুণ, তাই একে বলা হয় নবীন ভঙ্গিল। নেক্সট আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত। পাতের চলন যেখানে বেশি সক্রিয় সেখানে তো স্বাভাবিকভাবেই অগ্নুৎপাতের ঘটবে। নিচে কি আছে, আগুন, ম্যাগমা, তরল উত্তপ্ত ম্যাগমা। প্রতিসারী বা অপসারী পাতের ক্ষেত্রে দুটো পাত পরস্পর থেকে সরে গেলে কি হয়, ম্যাগমা বেরিয়ে আসতে শুরু করে। সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে অগ্নুৎপাতের চান্সেস বেড়ে যায়। নেক্সট ভূমিকম্প। পাতের চলনই হলো পৃথিবীর অধিকাংশ ভূকম্পের কারণ। আমরা মোটামুটি ছোটোবেলা থেকে একবার ভূমিকম্পের খবর পেলেই শুনেছি যে অমুক প্লেটের সঙ্গে ধাক্কা খাওয়ায় একটা ভূমিকম্প ঘটেছে, মানে প্লেটের কারণেই মূলত ভূমিকম্প হয়। তাহলে পাতগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা নিচে ঢুকে যায় তখন কি হয়, সেই অঞ্চলের প্রচণ্ড ভূকম্পন সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে সমুদ্রবক্ষে বিস্তার ও নতুন ভূখণ্ড গঠন। দুটি পাত যখন পরস্পরের থেকে দূরে সরে যায় তখন ফাটল দিয়ে আসা ম্যাগমা জমে সমুদ্রের তলদেশে, একটু আগেই বললাম, বেশ সামুদ্রিক শৈলশিরা। এই যে পৃথিবীর সমুদ্রের যে তলদেশে, দেখবে ন্যাশনাল জিওগ্রাফির মতন চ্যানেলে দেখায় সমুদ্রের তলদেশে কি রয়েছে, সেখানে প্রচুর পাহাড় দেখা যায়, ডুবো পাহাড়ের মতো সৃষ্টি হয়েছে। এই যে ডুবো পাহাড়গুলো কিভাবে সৃষ্টি হলো, এগুলো কিন্তু ওইভাবেই সৃষ্টি হয়েছে। একটা পাতের থেকে সরে গেছে, সেই গ্যাপ থেকে বেরিয়ে এসছে প্রচুর পরিমাণে ম্যাগমা, সেগুলো জমে কঠিন হয়ে পরবর্তীকালে নতুন ভূত্বক বা সামুদ্রিক শৈলশিরা গঠন করেছে। আজকের আলোচনা এইটুকুই। কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। অস্থিত পৃথিবী অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে কিন্তু এখনই ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। ডেসক্রিপশন বক্সে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন পর্বের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি, সেগুলোতে ক্লিক করলে তোমরা সেই পর্বগুলোও শুনে নিতে পারবে। তাহলে আর দেরি না করে সেগুলোও শুনে ফেলো। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।